ক্লাস 9 সমস্ত ছাত্রদের জানাই আজকে নতুন ক্লাসের শুভেচ্ছা স্বাগত। এর আগের দিনের ক্লাসে তোমাদের যেটা পড়ানো হয়েছে সেটা জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়ার কিছু অংশ বাকি ছিল বা আগের দুটো পর্ব হয়ে গেছে। সেই দুটো পর্বের মধ্যে সালোক সংশ্লেষ এবং সালোক সংশ্লেষের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করা হবে সেটা হলো খনিজ পুষ্টি এবং বাষ্পমোচন। খনিজ পুষ্টি অর্থাৎ খনিজ যে পদার্থগুলো উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন লাগলো, সেই খনিজ পদার্থগুলো আমাদের কিভাবে কাজ করে। এবং বাষ্পমোচন, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অতিরিক্ত জলটা তৈরি হয়েছিল, জল যেমন কার্বন CO2 কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করেছিল, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলীয় বাষ্প H2O নিয়েছিল, নিয়ে তৈরি করেছিল কি C6H12 এবং O6, আর তৈরি করেছিল O2 অক্সিজেন এবং তৈরি করেছিল জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পটা যে দেহ থেকে বের করে, এই জলীয় বাষ্পটা কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বের করে, সেটা হলো বাষ্পমোচন একটা প্রক্রিয়া। সেই বাষ্পমোচনের মাধ্যমে তার দেহের অতিরিক্ত জলটাকে বের করে দেয়। তাহলে খনিজ পুষ্টি, খনিজ উপাদানগুলো কি কি কাজে লাগে। যেমন খনিজ পুষ্টিগুলো কি কি আগে জানতে হবে। খনিজ পুষ্টিগুলো কি কি? এই খনিজ পুষ্টিগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কি সালফার, ফসফরাস, তারপর কি আয়রন, লোহা যেটা Fe, আর কি কি পদার্থ আছে যেমন Mn, Mg, তারপর কি আছে Zn। এরকম খনিজ মৌলগুলোর প্রয়োজন লাগছে উদ্ভিদের বা প্রাণীর দেহ গঠনে। এই খনিজ মৌলগুলোর মধ্যে কিছু উপাদান আবার বেশি প্রয়োজন লাগে এবং কিছু উপাদান কম পরিমাণে প্রয়োজন লাগে। যে উপাদানগুলো বেশি পরিমাণে প্রয়োজন লাগছে সেই উপাদানগুলিকে বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ অতিমাত্রিক মৌল। ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা অতিমাত্রিক মৌল যেমন কার্বন, আমাদের পুরো শরীরটা তো কার্বন দিয়ে তৈরি। কার্বন আর কি অক্সিজেন, আর কি আছে নাইট্রোজেন, আর কি আছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর ফসফরাস, তারপর কি আছে সালফার, তারপর কি আছে পটাশ। এই উপাদানগুলো হলো ম্যাক্রো অর্থাৎ অতিমাত্রিক মৌল। আর কিছু উপাদান আছে যেমন Zn, জিঙ্ক অল্প পরিমাণে প্রয়োজন লাগে। আর কি লাগে Mn, ম্যাঙ্গানিজ অল্প পরিমাণে প্রয়োজন লাগে। তারপর কি লাগে বোরন, অল্প পরিমাণে প্রয়োজন লাগে। তারপর কি প্রয়োজন লাগে Cu, অল্প পরিমাণে প্রয়োজন লাগে। এই অল্প পরিমাণে যে প্রয়োজন লাগছে, এই অল্প পরিমাণে উপাদানগুলো হলো মাইক্রোনিউট্রিয়েন্টস বা স্বল্পমাত্রিক মৌল। এই স্বল্পমাত্রিক মৌল আর অল্পমাত্রিক মৌলের মধ্যে যে Fe খনিজ মৌলগুলোর মধ্যে অধিক পরিমাণে থেকে দেহ গঠনের সময় যখন আমাদের দেহের কাজে লাগবে তখন খুব অল্প পরিমাণে প্রয়োজন লাগে এই Fe। অল্প পরিমাণে প্রয়োজন লাগে যেহেতু খনিজ মৌলের মধ্যে বেশি পরিমাণে থাকছে এবং দেহ গঠনের জন্য কম প্রয়োজন লাগছে, সেই জন্য এই মৌলটাকে বলা হয় ট্রেস এলিমেন্ট। অর্থাৎ যে উপাদানগুলি খনিজ খাদ্যের মধ্যে বা বিভিন্ন উপাদানের মধ্যে বেশি পরিমাণে থাকে এবং দেহ গঠনের সময় কম পরিমাণে প্রয়োজন হয়, সেই উপাদানগুলিকে বা সেই মৌলগুলিকে বলা হয় ট্রেস এলিমেন্ট। তাহলে উপাদানগুলিকে কি কি কাজে লাগছে? এই উপাদানগুলিকে কাজে লাগছে আমাদের প্রোটোপ্লাজমের সংগঠন। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম জানা আছে, অর্থাৎ কোষের নিউক্লিয়াস আছে, কোষের নিউক্লিয়াস, তারপর কি আছে মাইটোকন্ড্রিয়া, তারপর কি আছে বিভিন্ন এন্ডোপ্লাজমিক জালিকাগুলো আছে। এই যে উপাদানগুলো, এটা হলো প্রোটোপ্লাজম। এই গঠনগুলো করতে বা গঠনে সাহায্য করবে হলো খনিজ মৌল। আর কি করবে উৎসেচকের গঠন। উৎসেচক কোনগুলো? যে উৎসেচকগুলো আমাদের কোফ্যাক্টর রূপে কাজ করে, অর্থাৎ আমাদের খাদ্য পরিপাক হয় বা বিভিন্ন জৈবনিক ক্রিয়াগুলো সম্পন্ন হয়। এই জৈবনিক ক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য কিছু উপাদানের প্রয়োজন লাগে, সেই উপাদানগুলিকে বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, সেগুলোকে হলো কোএনজাইম বা কোফ্যাক্টর রূপে বলা হয়। যেমন Zn মৌল, জিঙ্ক মৌল কি করে অ্যানহাইড্রাইড, কার্বন অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করে Zn মৌলটি কার্বন অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করে আমাদের Zn++ আয়ন উৎপন্ন করে। আবার Mg++ আয়ন উৎপন্ন করে বিভিন্ন উপাদানগুলিকে বা কোফ্যাক্টর রূপে কাজ করে বিক্রিয়াগুলিকে ঘটাতে সাহায্য করবে। আর কি উপাদানের প্রয়োজন লাগে? আর হলো জারণ বিজারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য লাগে। জারণ বিজারণ বিক্রিয়া কোথায়? সালোক সংশ্লেষ বিক্রিয়া যখন ছিল, সালোক সংশ্লেষ প্রক্রিয়া অর্থাৎ CO2 + H2O তৈরি হয়েছিল C6H12O6 O2
আর সামান্য পরিমাণে H2O। এই যে বিক্রিয়াগুলো ঘটাচ্ছিল এটাকে জারণ বিজারণ বলা হয়েছিল না? জারণ বিজারণ বলা হয়েছিল এটাকে। এই বিক্রিয়াটাকে জারণ বিজারণ ঘটাতে সাহায্য লাগছে, অর্থাৎ ইলেকট্রন তন্ত্রের যে ইলেকট্রন আয়নগুলো বহন করে, অর্থাৎ Zn কথা বললাম আমি, Zn প্লাস প্লাস আয়নগুলোর কথা বলি, এই Zn প্লাস প্লাস ইলেকট্রনগুলোকে এবার বহন করে নিয়ে যাবে, বহন করে নিয়ে গিয়ে বিক্রিয়াগুলো ঘটাতে সাহায্য করবে। অর্থাৎ কার্বনের সঙ্গে এই কার্বন যুক্ত হয়ে গেল, আবার অক্সিজেন বেরিয়ে গেল, এই জল থেকে অক্সিজেনটা বেরিয়ে চলে গেল বাইরে। তাহলে এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো ঘটাতে সাহায্য করে। আর কি করে? অবিশ্রবণীয় ভারসাম্যতা। অবিশ্রবণীয় ভারসাম্যতা, উদ্ভিদ কি একবার জল শোষণ করলে শেষ হয়ে যাবে? তা না, উদ্ভিদ প্রতিনিয়ত জল মাটি থেকে শোষণ করছে। এই শোষণ করার যে অবিশ্রবণীয় চাপ, অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে অবিশ্রবণ হচ্ছে, অর্থাৎ অবিশ্রবণ হলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করা। অর্থাৎ একটা মাধ্যম, দুটা মাধ্যম যদি থাকে, একটা যদি ঘন হয় আর একটা যদি লঘু হয়, তাহলে লঘু থেকে ঘনর দিকে যখন প্রবেশ করবে তখন সেটাকে বলা হবে অবিশ্রবণী। এই অবিশ্রবণীয় চাপগুলোকে বজায় রাখতে সাহায্য করে। তারপর কি? ক্লোরোফিল। ক্লোরোফিল কি করছে? সালোক সংশ্লেষের সময় সূর্যের আলোটা গ্রহণ করেছিল, CH। ক্লোরোফিল CHL প্লাস যে আয়নটা সেই সূর্যালোক গ্রহণ করে সক্রিয় হয়েছিল, সক্রিয় হয়ে ক্লোরোফিলের গঠনটাকে ঠিক রাখছে এবং ক্লোরোফিলের যে ভূমিকাগুলো, অর্থাৎ ইলেকট্রন বাহনের যে ভূমিকা, সেগুলোকে সাহায্য করছে। তারপর বাফার হিসাবে, বাফার কি? বাফার হলো অ্যাসিড ক্ষারের যে সাম্যতা, অর্থাৎ পিএইচ মাত্রা, যেটাকে পিএইচ স্কেল বলা হয়। অ্যাসিড ক্ষারের যে মাত্রা পরিমাপ করা হয় সেটাকে পিএইচ মাত্রা বলা হয়, এই পিএইচ স্কেল। এটা আমাদের দেহের মধ্যে বা উদ্ভিদ দেহের মধ্যে যদি অ্যাসিড বা ক্ষারের মাত্রাটার অতিরিক্ত হয়ে যায় বা হেরফের হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা যেন সৃষ্টি না হয় সেজন্য বিভিন্ন যে খনিজ মৌলগুলো ছিল, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন বা জিঙ্ক, এই উপাদানগুলোকে সাহায্য লাগছে। এটা হলো খনিজ উপাদান। তাহলে খনিজ উপাদানগুলো বিভিন্ন কাজে লাগছে। কি কি? প্রোটোপ্লাজমের সংগঠনে সাহায্যে লাগছে। তারপর কি গঠনের সাহায্যে লাগছে? উৎসেচক গঠনে সাহায্য করছে, জারণ বিজারণে সাহায্য করছে। আর কি? অবিশ্রবণীয় ভারসাম্যটা বজায় রাখতে সাহায্য করছে, ক্লোরোফিলের সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করছে এবং বাফার ক্রিয়া, অর্থাৎ অ্যাসিড ক্ষারের মাত্রাটাকে বজায় রাখতে সাহায্য করছে। তারপরে হলো বাষ্পমোচন। বাষ্পমোচনটা কি? বাষ্পমোচন একটা জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়া কেন বলা হয়েছে? এই বাষ্পমোচনটা শুধু জীবদেহের মধ্যেই সম্পন্ন হবে। জীবদেহের মধ্যে সম্পন্ন হওয়ার জন্য এটাকে জৈবনিক প্রক্রিয়া বলা হয়। তাহলে যে জৈবনিক প্রক্রিয়া কি করছে? দেহের অতিরিক্ত জল, দেহে তো জলের প্রয়োজন, আমরা তো অতিরিক্ত পরিমাণে জল খেয়ে নেই, এই জলটাকে এবার বার করে দিতে হবে। উদ্ভিদ কি করে? প্রচুর পরিমাণে জল শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে তার দেহের প্রয়োজনীয় সালোক সংশ্লেষ করতে যেটুকু জলের প্রয়োজন হলো, তার থেকে যে অতিরিক্ত জলটা ছিল সেই অতিরিক্ত জলটাকে এবার দেহ থেকে বের করে দেবে। সেই বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হবে বাষ্পমোচন। এই বাষ্পমোচন আর বাষ্পীভবন, একটা হলো বাষ্পমোচন আর একটা হলো বাষ্পীভবন। বাষ্পীভবন এই দুটো কিন্তু আলাদা পদ্ধতি। বাষ্পমোচন আর বাষ্পীভবন এটা আলাদা। বাষ্পমোচন যেটা জীবদেহের মধ্যে সম্পন্ন হয়, বাষ্পীভবন সেটা আমাদের সারফেস থেকে, পরিবেশ থেকে জলটা বাষ্পীভূত হবে। এটা জীবদেহের মধ্যে সম্পন্ন হচ্ছে, এটা পরিবেশের মধ্যে সম্পন্ন হচ্ছে। এটা একটা জৈবনিক প্রক্রিয়া, এটা একটা ভৌত প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় প্রোটোপ্লাজমের সাহায্য, অর্থাৎ প্রোটোপ্লাজম কোষের যে উপাদানগুলো, সেই কোষের উপাদানের উপর নির্ভর করছে বাষ্পমোচন। বাষ্পীভবন, বাষ্পীমোচন প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। এরা তরলের বা যে কোনো তরল পদার্থের যে কোনো অংশ থেকে বাষ্পীভবন হতে পারে, জলটাকে বেরিয়ে যেতে পারে। তাহলে বাষ্পমোচন আর বাষ্পীভবন দুটো আলাদা প্রক্রিয়া। এটা জীবদেহের মধ্যে সম্পন্ন হচ্ছে আর এটা আমাদের পরিবেশের তরল পদার্থ থেকে সম্পন্ন হচ্ছে। এই যে বাষ্পমোচন, এই বাষ্পমোচন ট্রান্সপিরেশন, এই ট্রান্সপিরেশন প্রক্রিয়াটা উদ্ভিদের কিছু নির্দিষ্ট অঙ্গ থেকে সম্পন্ন হয়। যেমন উদ্ভিদের নির্দিষ্ট অঙ্গের মধ্যে যদি পাতাকে আমি বিশেষ একটা অঙ্গ ধরি, তাহলে এই পাতার মধ্যে থেকে বাষ্পমোচন সম্পন্ন হয়। পাতাটাকে যদি ভালো করে লক্ষ্য করা হয়, মাইক্রোস্কোপের মধ্যে দেখা হয়, তাহলে পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখা যাবে। এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকবে, যে ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত জলটা বের হয়ে যায়। এই যে ছিদ্র, এইটুকু ছিদ্রটাকে বলা হয়, এই যে পাতার ভালো করে যদি লক্ষ্য করা হয়, এইটুকু অংশ হলো পাতার ছিদ্র, যেটাকে পত্ররন্ধ্র বলা হয়। অর্থাৎ পাতার
রন্ধ্র ছিদ্র দিয়ে জলটাকে যখন বের করে দিচ্ছে তখন সেটা বসে হচ্ছে পত্ররন্ধ্রের সাহায্যে বাষ্পমোচন। পত্ররন্ধ্রের যদি গঠনটাকে আমি লক্ষ্য করি, গঠনটাকে দেখা যায় পত্ররন্ধ্র বা স্টোমাটাকে দুটো অর্ধচন্দ্রাকৃতির, এই দেখা যাচ্ছে দুটো অর্ধচন্দ্রাকৃতির কোষ নিয়ে গঠিত, যেটাকে রক্ষী কোষ বলা হয়। অর্থাৎ পত্ররন্ধ্রটাকে প্রসারিত হতে, অর্থাৎ পত্ররন্ধ্রটাকে খুলতে এবং পত্ররন্ধ্রটাকে বন্ধ হতে সাহায্য করে। অর্থাৎ বাষ্পমোচন তো সবসময় হয় না, বাষ্পমোচন নির্দিষ্ট শর্ত মেনে হয়। পরে শর্তগুলো আলোচনা করা হবে। কখনো পত্ররন্ধ্রটাকে বন্ধ হতে সাহায্য করে, কখনো খুলতে সাহায্য করে। তারপর পত্ররন্ধ্রের সেই রক্ষী কোষের বাইরে কিছু কোষ থাকে, সেই বাইরের কোষগুলোকে বলা হয় সম্পূরক কোষ। সম্পূরক কোষ, আর সম্পূরক কোষের বিভিন্ন উপাদানগুলো থাকে, যেমন কোষের যা উপাদান সেই সম্পূরক কোষের মধ্যে সেই উপাদানগুলোই থাকে। আর কি করে উদ্ভিদ কার সাহায্যে, এটা পাতা ছাড়াও উদ্ভিদের কাণ্ডের মাধ্যমেও বাষ্পমোচন সম্পন্ন হয়, অর্থাৎ কাণ্ড দিয়ে। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের কাণ্ডগুলো সবুজ থাকে এবং রসালো থাকে, সেই কাণ্ড দিয়ে, যেমন ক্যাকটাস, এদের রসালো পাতা দিয়ে, রসালো কাণ্ডগুলো দিয়ে দেহ থেকে জলগুলোকে বাষ্পীভূত করে দেয়। এই যখন কাণ্ড থেকে জলগুলোকে রন্ধ্রের মাধ্যমে বের করে দিচ্ছে, তখন সেটাকে সেই কাণ্ডের রন্ধ্রগুলোকে বলা হচ্ছে লেন্টিসেল। তাহলে লেন্টিসেলের মাধ্যমেও উদ্ভিদ বাষ্পমোচন করতে সক্ষম হয়, যেটা খুব কম পরিমাণে 0.1% প্রায় সম্পন্ন হয়। তারপরে কিউটিক্যালটা কি, যদি উদ্ভিদের পাতাটাকে ভালো করে উপরের সারফেসটাকে লক্ষ্য করা হয়, তাহলে পাতলা একটা মোমের আস্তরণ দেখা যায়। এই মোমের আস্তরণটাকে বলা হয় কিউটিক্যাল। এই কিউটিক্যালটা কি হয়, অনেক সময় ভেঙে যায়, ফেটে যায়। এই ফাটা অংশ দিয়ে জলটা যখন বাষ্পীভূত হয়ে যায়, জলটা যখন দেহ থেকে বেরিয়ে যায়, তখন সেটাকে বলা হয় কিউটিক্যালের সাহায্যে বাষ্পীভবন, অর্থাৎ ত্বকীয় বাষ্পমোচন, ত্বকীয় বাষ্পমোচন যেটাকে বলা হয়। কাল্টিকুলার ট্রান্সপিরেশন সেটার মাধ্যমেও খুব অল্প পরিমাণে হয়, প্রায় 1 থেকে 3% সম্পন্ন হয় বাষ্পমোচনের সাহায্যে। তারপরে বাষ্পমোচনে বললাম কিছু শর্তের প্রয়োজন। কিছু শর্তগুলো কি, বাষ্পমোচন করতে গেলে শর্তের প্রয়োজন। এই শর্তগুলোর হয়তো উষ্ণতার উপর নির্ভর করে বাষ্পমোচন। উষ্ণতা যত বৃদ্ধি পাবে বাষ্পমোচন তত বৃদ্ধি পাবে। আবার উষ্ণতা যদি অতিরিক্ত হয়ে যায়, যেমন 25 ডিগ্রি বা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা হয়ে যায়, উষ্ণতা হয়ে যায়, তাহলে আবার বাষ্পমোচন কিন্তু বন্ধ হয়ে যায়। যেমন গ্রীষ্মকালের দুপুরবেলার দিকে 30-এর উপর দিকে তাপমাত্রা থাকে, তখন বাষ্পমোচন সম্পন্ন হয় না। তারপর বায়ুর আর্দ্রতা কি করে, বায়ুর আর্দ্র যত থাকবে তত তো জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে। জলীয় বাষ্পের পরিমাণ যদি বায়ুতেই বেশি থাকে, তাহলে বাষ্পমোচন হবে না, তাহলে বাষ্পমোচন কম হবে। অর্থাৎ আর্দ্রতা যদি বেশি হয় বাষ্পমোচন কম হবে, আবার আর্দ্রতা যদি কম হয় তাহলে বাষ্পমোচনের হার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। বায়ু প্রবাহ যত হবে, অর্থাৎ গাছের পাতা বা কাণ্ডের উপর দিয়ে যত বেশি বায়ু প্রবাহিত হবে, তত বাষ্পমোচনটা বেশি হবে। কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে, অর্থাৎ এই একটা নির্দিষ্ট প্রবাহ মাত্রায় গিয়ে সেটা আবার বন্ধ হয়ে যাবে। যেমন ঝড় বৃষ্টির সময় যখন ঝড় হয়, প্রবল বাতাস বয়, তখন তো বেশি বাষ্পমোচন হওয়ার কথা, কিন্তু সেই সময় কম পরিমাণে বাষ্পমোচন হয় বা বাষ্পমোচন বন্ধ থাকে। কারণ এই যে লেন্টিসেল, পাতার যে কোষটা এঁকেছিলাম লেন্টিসেল, এই লেন্টিসেলের এই যে রক্ষী কোষগুলো ছিল, এই রক্ষী কোষগুলো দ্বারা এবার পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। পত্ররন্ধ্রটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, আর বাষ্পমোচন সম্পন্ন হবে না। তখন সেটা, অর্থাৎ অতিরিক্ত বাষ্পমোচনের সময় বাষ্পমোচন আবার বন্ধ থাকে, অতিরিক্ত বায়ু প্রবাহের সময় বাষ্পমোচন বন্ধ থাকে। যখন সূর্যের আলো পড়ে, তখন কি হয়, বাষ্পমোচন সম্পন্ন হয়। যখন অতিরিক্ত পরিমাণে সূর্যের আলো পড়বে, তখন আবার বাষ্পমোচন সম্পন্ন হবে না। যেমন ঠিক দুপুরবেলার দিকে অতিরিক্ত বাষ্পমোচন পড়ে, ফলে সেখানে বাষ্পমোচন আর সম্পন্ন হয় না। আর কি করে, আর কোন শর্তের উপর নির্ভর করে, পত্রফলকের আকৃতির উপর। পত্রফলকটা যত বেশি প্রসারিত হবে, তত কি হবে, পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হবে এবং বেশি পরিমাণে বাষ্পীভূত হয়ে যাবে। সেই জন্যে কুমড়ো গাছের পাতা কি প্রসারিত, আম গাছের পাতা তার থেকে একটু সরু, এবং যদি পাইন গাছের পাতা দেখা যায় তাহলে সুচলো, লম্বা লম্বা, এবং যে ক্যাকটাসের পাতা দেখা যায় তাহলে তো পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, তার মধ্যে কোনো পত্ররন্ধ্র নেই। তাহলে পত্রফলক যত বেশি হবে বাষ্পমোচন তত বেশি হবে, পত্রফলক যত ছোট হবে বাষ্পমোচন তত কম হবে। আর কি হবে, কিউটিক্যালের প্রকৃতি, পাতার মধ্যে যদি মোমের আস্তরণটা বেশি থাকে, তাহলে কি হবে, পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যাবে। পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে গেলে আর বাষ্পমোচন সম্পন্ন হবে না।
তাহলে বিভিন্ন শর্তের উপর নির্ভর করলো, যেমন উষ্ণতা বা তাপমাত্রার উপর নির্ভর করলো, আর কি করলো বায়ুপ্রবাহের উপর নির্ভর করলো, তারপর বায়ুর আর্দ্রতার উপর নির্ভর করলো, আর কি করলো আলোর উপর এবং পত্র ফলকের উপর বাষ্পমোচনটা নির্ভর করলো, বা বর্তমানে শর্তের উপর পত্র ফলকের প্রকৃতির উপর বাষ্পমোচন নির্ভর করলো। এই বাষ্পমোচন কেন হবে বা এর তাৎপর্য বা গুরুত্ব কি? বাষ্পমোচনে কি হয়, উদ্ভিদ যখন পাতা থেকে মূল থেকে উদ্ভিদ যখন মূল দিয়ে প্রচুর পরিমাণে জল শোষণ করে নেয়, প্রচুর পরিমাণে জল শোষণ করে নিল, এই জলটা যখন পাতায় পৌঁছায় তখন কি পাতার মধ্যে যদি জল বেশি হয়ে যায় তাহলে পাতার কোষগুলো সেগুলো ক্রিয়া করতে পারবে না, সেই জন্য অতিরিক্ত জলটাকে বের করে দেয়। এই বের করে দেওয়ার জন্য কিছু উপকারী ভূমিকা আছে এবং কিছু অপকারী ভূমিকা আছে। বাষ্পমোচন আবার যদি বেশি হয়ে যায় তাহলে আবার অপকারী ভূমিকা আছে। অপকারী ভূমিকা এবং উপকারী ভূমিকা উভয় প্রকারের দেখা যায় বলে এই পাতাকে বা বাষ্পমোচনটাকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতি। বাষ্পমোচনকে বলা হয় উদ্ভিদের প্রয়োজনীয় ক্ষতি। মনে করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাষ্পমোচনকে উদ্ভিদের প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? উপকারী ভূমিকাগুলো কি? জল শোষণে সাহায্য করবে, অর্থাৎ সালোক সংশ্লেষ করার সময় জল লাগছে, তো এই জলটা শোষণ করতে সাহায্য করবে বাষ্পমোচন। বাষ্পমোচন যত উপর থেকে জল বেরিয়ে যাবে তত কি হবে, মূল দ্বারা জল শোষিত হবে, তাহলে বাষ্পমোচনে সাহায্য করছে, জল শোষণে সাহায্য করছে। রসের উস্রোত, এই যে রসের প্রবাহ অর্থাৎ জলের যে প্রবাহ, এই জলের প্রবাহটা বজায় রাখতে সাহায্য করছে। জলের প্রবাহটা রসের উষ্ণতাকে বজায় রাখতে সাহায্য করছে। এবং পত্রফলকের উষ্ণতা, পত্রফলকের উষ্ণতা কি করলো, যত বেশি উষ্ণতা হবে বাষ্পমোচন বেশি হবে, আবার অতিরিক্ত হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বাষ্পমোচন। সেই জন্য জলে সালোক সংশ্লেষের যে প্রক্রিয়াটা, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বজায় রাখার জন্য তার পাতার পত্রফলকের তাপমাত্রাটাকে বজায় রাখতে সাহায্য করে। তারপর কি হয়, রসস্ফীতিজনিত চাপ, রসস্ফীতি অর্থাৎ রসের স্ফীতি অর্থাৎ বেশি পরিমাণে জল অর্থাৎ অবিস্রবণ, যেটা অবিস্রবণ যেটাকে বলা হয়েছে, কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে যখন জলটাকে প্রবাহিত করবে, এই প্রবাহিত করার প্রক্রিয়াটাকে সাহায্য করে হলো বাষ্পমোচনের সাহায্যে। বাষ্পমোচন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে জলগুলোকে প্রবেশ করতে সাহায্য করে। তারপর কি করে, রসস্ফীতি চাপ বজায় রাখে, তারপর প্রয়োজনের অতিরিক্ত জলটাকে অপসারণ করতে সাহায্য করে। সালোক সংশ্লেষ সম্পন্ন করতে যে পরিমাণে জল প্রয়োজন হলো, অর্থাৎ সালোক সংশ্লেষে যে জলটা প্রয়োজন লাগছে তার অতিরিক্ত জলটাকে বের করে দিচ্ছে। তারপর বাষ্পমোচনকে আবার ক্ষতি বলা হয়েছে। কখন ক্ষতি বলা হয়েছে, যখন অতিরিক্ত বাষ্পমোচন হবে তখন আবার ক্ষতি হবে। যেমন কুমড়ো গাছের পাতা গ্রীষ্মের সময় কি হয়, মূল থেকে জল যে পরিমাণে শোষণ করে তার থেকে বেশি পরিমাণে জল বাষ্পীভূত হয়ে যায়। এই বেশি পরিমাণে জল বাষ্পীভূত হওয়ার জন্য পাতাগুলো নেতিয়ে পড়ে। এই নেতিয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় উইল্টিং পদ্ধতি বলা হয় এটাকে। তো এইভাবে যদি কম পরিমাণে জল মূল দ্বারা শোষণ করে এবং বেশি পরিমাণে জল পাতা দ্বারা বা পত্রতন্ত্র দ্বারা বেরিয়ে যায়, তারপরে কি হবে, পাতা বা উদ্ভিদের মধ্যে জলের একটা বৈষম্য সৃষ্টি হবে বা কাণ্ডের মধ্যে জল থাকবে না, ফলে ধীরে ধীরে গাছটা এইভাবে মরে যাবে। আর নেতিয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় উইল্টিং। তাহলে বাষ্পমোচন সাহায্যে কি হয়, পর্ণমোচী বৃক্ষরা কি করে, তাদের অতিরিক্ত জল গ্রীষ্মের সময় বা শীতের সময় মাটিতে কম পরিমাণে জল থাকে, এই জলটাকে যেন কম পরিমাণে শোষণ করতে হয়, সেই জন্য তাদের পাতা অর্থাৎ পাতার মাধ্যমে বেশি পরিমাণে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এই পাতাটাকে তারা দেহ থেকে ত্যাগ করে দেয়, অর্থাৎ পত্রমোচন বলা হয় ওটাকে। পত্রমোচনের সাহায্যে তাদের পাতাটাকে দেহ থেকে বের করে দেয়। দেহ থেকে যখন ফেলে দিল তখন কি হয়, শুধু কাণ্ডটা দাঁড়িয়ে থাকে আর কাণ্ড থেকে খুব কম পরিমাণে জল বাষ্পীভূত হয় এবং তাদেরকে সেই সময় কম পরিমাণে জল গ্রহণ করলেও বাষ্পমোচন সম্পন্ন করতে পারে। এই যে বাষ্পমোচন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এই বাষ্পমোচন প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য দুটো পদ্ধতির প্রয়োজন। যে পদ্ধতি দুটোকে বলা হয়, একটা হলো পরিবহন পদ্ধতি। এই পরিবহন পদ্ধতির মধ্যে নিষ্ক্রিয় পরিবহন একটা আছে আর একটা আছে সক্রিয় পরিবহন। এই নিষ্ক্রিয় পরিবহন আর সক্রিয় পরিবহন যে পদ্ধতি, সেই পদ্ধতিটা মধ্যে সক্রিয় পরিবহন কখন বলবো, সক্রিয় পরিবহনে যখন যেটা বলবো সেটা হলো যখন জল কি হবে, শক্তির সাহায্যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবেশ করবে বা শক্তির সাহায্যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে প্রবেশ করবে, তখন সেটাকে বলা হবে সক্রিয় পরিবহন। এই সক্রিয় পরিবহন দুটো পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, যেটা হলো একটা হলো ব্যাপন আর একটা হলো অবিস্রবণ।
এই বাষ্পমোচনের সাহায্যে জলটাকে বাষ্পীভূত করে দিচ্ছে, বের করে দিচ্ছে। এই বের করার প্রক্রিয়াটা দুটো পদ্ধতি, একটা হলো ব্যাপন আর একটা হলো অবিস্রবণ। তাহলে যে বাষ্পীভূত হচ্ছে অর্থাৎ পরিবহন, বাষ্পীভবনের জন্য পরিবহনের প্রয়োজন। এই পরিবহন দুই প্রকারের, একটা হলো সক্রিয় আর একটা হলো নিষ্ক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন দুই প্রকারের, একটা হলো ব্যাপন আর একটা হলো অবিস্রবণ। ব্যাপনে কি হয়? ব্যাপন তোমরা জানো, ব্যাপনের সময় কি হয়, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তরল পদার্থ বা কঠিন পদার্থ বা গ্যাসীয় পদার্থগুলো ছড়িয়ে পড়ে। অর্থাৎ যে কোনো পদার্থ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ছড়িয়ে পড়বে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে ব্যাপন প্রক্রিয়া। এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, যেমন ঘরে যদি ধূপ বা আগরবাতি বা কোনো সেন্ট রাখা হয়, তাহলে কি হয়, ঘরের সমস্ত অংশে ছড়িয়ে যায় গন্ধটাকে। এই গন্ধটা ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটা হলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই ব্যাপন প্রক্রিয়াটা কি হয়, একটা বাহকের মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ বায়ুর প্রয়োজন, বায়ু প্রবাহের প্রয়োজন। আর কি হবে, এই ব্যাপন প্রক্রিয়াটা কঠিন, তরল, গ্যাসীয় তিনটা মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাপন প্রক্রিয়া কি ধীর গতিতে সম্পন্ন হয়। আর কি হয়, বাষ্পমোচনে এর কোনো পর্দার প্রয়োজন, কোষ পর্দার প্রয়োজন। অর্থাৎ ঘরের কোথাও সেন্ট রাখা আছে, সেই সেন্টটা কি হবে, ঘরের সমস্ত অংশে ছড়িয়ে যাবে, এটাতে কোনো পর্দা আবরণ প্রয়োজন নেই, তাহলে এখানে পর্দার কোনো প্রয়োজন নেই। বাষ্পমোচনের ব্যাপনের গুরুত্ব কি, ব্যাপনের সাহায্যে যে পাতার মধ্যে যে অতিরিক্ত পরিমাণে কি ছিল, অক্সিজেন উৎপন্ন হয়েছিল, সেই অতিরিক্ত পরিমাণে পাতার অক্সিজেনটাকে এবার বের করে দিল। তাহলে ঘন মাধ্যম থেকে পাতায় বেশি পরিমাণে অক্সিজেন আছে এবং বাইরে পরিবেশে কম পরিমাণে অক্সিজেন আছে, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে ছড়িয়ে আসলো। এবং কি করে, বেশি পরিমাণে জল শোষণ করেছে, বাষ্পমোচন করলাম, বেশি পরিমাণে জল শোষণ করেছে, অর্থাৎ বেশি পরিমাণে যখন জল আছে পাতার মধ্যে, সেই জলটাকে বাইরে জলীয় বাষ্প তো কম আছে, তাহলে বাইরের দিকে জলীয় বাষ্পটাকে বের করে দিল। তাহলে এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। এটা ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটা বজায় রাখছে। আর বাইরে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে আবার কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, এই কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইডটা আবার পাতার মধ্যে প্রবেশ করে যাচ্ছে। এইভাবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ক্রিয়াগুলো সম্পন্ন হয়। আর কি অবিস্রবণের মাধ্যমে যেটা বিশেষ করে সম্পন্ন হয় হলো মূল দ্বারা জল শোষণ। উদ্ভিদের মূল কি করে, উদ্ভিদের মূল যখন মাটির ভিতর থাকে, মাটিতে প্রচুর পরিমাণে জল আছে, সেই ভৌম জল বা কৈশিক জলটাকে শোষণ করে নেয়। কৈশিক জলটাকে যখন শোষণ করে নেয়, সেটা হলো বাইরের দিকে, বাইরের পরিবেশে বাইরে বেশি পরিমাণে জল আছে, বেশি জল, আর কোষের মধ্যে বা দেহের মধ্যে, উদ্ভিদের দেহের মধ্যে কম পরিমাণে জল আছে। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে যখন প্রবেশ করছে তরল পদার্থগুলো, তখন সেটাকে বলা হয় অবিস্রবণ। এই অবিস্রবণ প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা হলো একটা পর্দার প্রয়োজন, যে পর্দাটা অর্ধভেদ্য, অর্থাৎ তরল পদার্থের কিছু অংশ ভেদ করে যেতে পারবে, কিছু অংশ ভেদ করে যেতে পারবে না, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। সেই পর্দাটার মাধ্যমে যখন এই পর্দাটার মাধ্যমে যখন কোনো তরলের আদান প্রদান ঘটবে, তখন সেটাকে বলা হবে অবিস্রবণ। অর্থাৎ যে ভৌত প্রক্রিয়ায় কি হয়, অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুই প্রকারের তরল, একটা থাকবে ঘন আর একটা থাকবে লঘু তরল। তখন একটা অর্ধভেদ্য পর্দা, এটা একটা পর্দার মাধ্যমে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন তরলটা প্রবেশ করবে, তখন সেটাকে বলা হবে অবিস্রবণ প্রক্রিয়া। অবিস্রবণ প্রক্রিয়া তাহলে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, ওই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, এখানে কি একটা পর্দার প্রয়োজন। আর কি হয়, অবিস্রবণ প্রক্রিয়া ব্যাপনের মতো কিন্তু তিনটে অবস্থার মধ্যে সম্পন্ন হয় না, এটা কেবলমাত্র তরল পদার্থের মধ্যেই সম্পন্ন হতে পারে। অবিস্রবণের গুরুত্ব কি, অবিস্রবণের সাহায্যে মূল থেকে অতিরিক্ত পরিমাণে জল শোষণ করছে, জল শোষণ করে কি করছে, পাতায় পৌঁছাচ্ছে, পাতায় পৌঁছে খাদ্য তৈরি করছে, অর্থাৎ C6H12 এবং O6 যে খাদ্য, সেই গ্লুকোজ খাদ্যটা তৈরি করছে, এবং গ্লুকোজটা অবিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কোষে কোষে, অর্থাৎ এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এই কোষ থেকে অপর কোষে, এই কোষ থেকে এই কোষে পরিবাহিত করতে সাহায্য করছে হলো অবিস্রবণ প্রক্রিয়ার সাহায্যে, অর্থাৎ খাদ্যটাকে পরিবহন করতে সাহায্য করছে।
তারপরে সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহনে বললাম আমি শক্তির প্রয়োজন। শক্তির প্রয়োজন কি, যখন অভিস্রবণ প্রক্রিয়া বা ব্যাপন প্রক্রিয়া বা পরিবহনটাকে একটা নির্দিষ্ট শক্তির সাহায্যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করাবে। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন প্রবেশ করাবে, যখন এখানে একটা মাধ্যম, মাধ্যম 2 আর একটা হলো মাধ্যম 1, এই এক মাধ্যম থেকে দুই মাধ্যমে যখন প্রবেশ করাবে তখন একটা শক্তির প্রয়োজন। শক্তির সাহায্যে যখন প্রবেশ করাতে হবে তখন সেই পদ্ধতিটাকে বলা হবে সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন, এই সক্রিয় পরিবহনে যে শক্তিটা ব্যবহার করা হয় সেটা শক্তিটা হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি হলো শক্তি বহনে সাহায্য করে। এই শক্তি বহন করে এই প্রোটিনের সাহায্যে। এক প্রকারের প্রোটিন আছে যে প্রোটিনটাকে বলা হয় পাম্প। তাহলে সক্রিয় পরিবহনে সাহায্যকারী বা পরিবহনে সাহায্যকারী শক্তিটি যার সাহায্যে পরিবাহিত হয় সেই প্রোটিন বাহকটিকে বলা হয় পাম্প। তাহলে সক্রিয় পরিবহনে সাহায্যকারী শক্তির প্রোটিন বাহকটিকে বলা হয় পাম্প। এই সক্রিয় পরিবহনের সাহায্যে কোষ যখন এক কোষ থেকে অপর কোষে, এই কোষের সঙ্গে এই কোষ থেকে এই কোষে যখন জল শোষিত হয়, জল বা বিভিন্ন খনিজ মৌলগুলো শোষিত হয়, খনিজ মৌলগুলো শোষিত হয়ে কোষের মধ্যে বেশি পরিমাণে হয়ে গেল, আবার এই পরিমাণে আছে এখান থেকে এই কোষ থেকে পরিবাহিত হলো, এই কোষ থেকে আরেক কোষে পরিবাহিত হলো। এইভাবে কোষ থেকে কোষান্তর পদ্ধতির মাধ্যমে সক্রিয় পরিবহনের সাহায্যে জল এবং খনিজ মৌলগুলিকে শোষণ করতে সাহায্য করে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন, খনিজ মৌল এবং পুষ্টি, এই যে বাষ্পমোচনের বিভিন্ন প্রক্রিয়াগুলো আলোচনা করা হলো। এর পরবর্তী ক্লাসে শুরু হবে তোমাদের উদ্ভিদেরই ঊর্ধ্বমুখী পরিবহন, নিম্নমুখী পরিবহন বা চারিদিকে যে পরিবহন এবং রসের উৎস্রোত। ঠিক আছে, আর এটা ভালো করে পড়বে এবং বইটাকে ভালো করে ফলো করে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।